দর্শক ক্রাইম ওয়াচে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি শফিক শাহিন। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, নিরাপদে আছেন। ক্রিকেট কিংবা ফুটবল দুই দল খেলে মাঠে, এই দুই দলের বাইরেও নাকি অন্য পক্ষ আছে। তবে সেই পক্ষে পা দিলে কতটা পরিণতি ভয়ঙ্কর হতে পারে, আগে আসুন দেখে নেই কয়েকটি উদাহরণ। মোহাম্মদ আশরাফুল বাংলাদেশ ক্রিকেটের এক সময়ের পোস্টার বয়। বিশ্ব ক্রিকেটের সবচেয়ে কম বয়সে টেস্টে সেঞ্চুরি করার কৃতিত্ব তার। ছিলেন জাতীয় দলের অধিনায়ক। আশরাফুলের কবজিতে ছিল ব্যাট বলের জাদু, ছন্দ ছিল খেলায়। ক্রিকেট জগতের উজ্জ্বল নক্ষত্র হয়ে যখন দেশে বিদেশে আলো ছড়াচ্ছিলেন, তখন বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলে ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ ওঠে আশরাফুলের বিরুদ্ধে। আইসিসির দুর্নীতি দমন বিভাগ শুরু করে তদন্ত। মাঠের খেলার বাইরেও এক ধরনের অনৈতিক খেলায় জড়িয়েছেন তিনি। ৪ জুন ২০১৩ তারিখে নিজেই সংবাদ সম্মেলন করে স্বীকার করেন অপরাধের কথা। খারাপ লাগছে, স্পট ফিক্সিংয়ে জড়িত থাকার কথা স্বীকার করে জাতির কাছে ক্ষমা চান আশরাফুল। আমাকে সবাই ক্ষমা করে দিয়েন, আমি যে অন্যায় কাজ করেছি। ক্রিকেট আকাশের এক নক্ষত্র চোখের জলে ভাসেন। কোটি ভক্তদের হতাশার বাতাসটা বের হয়ে আসে দীর্ঘশ্বাস হয়ে। আন্তর্জাতিক ক্রিকেট থেকে আশরাফুলকে নিষিদ্ধ করে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসি। সাজার মেয়াদ শেষ হয়েছে। ঘরোয়া ক্রিকেটে নিজের অস্তিত্ব ধরে রাখার চেষ্টা করলেও এখনও জাতীয় দলে ফিরতে পারেননি আশরাফুল। তবে এখনও আলোচনার খোরাক হিসেবে মাঝে মধ্যে টান পড়ে আশরাফুলের। কৃতিত্বের চেয়ে স্পট ফিক্সিংয়ের ঘটনায় নেতিবাচক হিসেবেই আশরাফুলের নাম এগিয়ে রাখতে চায় ক্রিকেট জগৎ। আশরাফুলের সেই ক্ষত দেশের ক্রিকেট অঙ্গন কাটিয়ে উঠতে না উঠতেই বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের বিরুদ্ধে অভিযোগ ওঠে মাঠের খেলার বাইরে অপেশাদার আচরণের। আইসিসির দুর্নীতি বিরোধী নিয়ম লঙ্ঘনের অভিযোগে সাকিব আল হাসানকে 2 বছরের জন্য সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ করা হয়। ২০১৮ সালে বাংলাদেশ, শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ের মধ্যে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ ও একই বছর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলে স্পট ফিক্সিংয়ের প্রস্তাব দেওয়া হয় সাকিব আল হাসানকে। ওই অনৈতিক প্রস্তাবের বিষয়ে সাকিব আইসিসির অ্যান্টি করাপশন ইউনিটকে জানাননি, যা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের নীতির বিরোধী। আইসিসির জিজ্ঞাসাবাদে দোষ স্বীকার করে নেয়ার পর সাকিবের সাজার মেয়াদ 2 বছরের পরিবর্তে 1 বছর করা হয়। ঘটনার দায় মাথায় নিয়ে ক্রিকেট ভক্ত, অনুরাগী ও জাতির কাছে ক্ষমা চান সাকিব আল হাসান। যে খেলাকে আমি সবচেয়ে বেশি ভালোবাসি, সেই খেলা থেকে নিষেধাজ্ঞা পেয়ে আমি দুঃখিত। তবে অনৈতিক প্রস্তাবের ব্যাপারটি আইসিসি আকসুকে না জানানোয় যে শাস্তি দেয়া হয়েছে তা আমি মাথা পেতে নিচ্ছি। বাংলাদেশের ক্রিকেট অঙ্গনে নেমে আসে আরেকটি কালো দিন। সাধারণ দর্শকরা মাঠের খেলাকেই মনে করে সত্যিকারের হার জিতের লড়াই, কিন্তু মাঠের বাইরে তৃতীয় পক্ষ খেলে পর্দার অন্তরালে। সেখানে নীল নকশা আঁকে বাজিকররা। ওই বাজিকরদের ধরতে মাঠের বাইরেও গোয়েন্দা নজরদারি রাখে আইসিসি। যেসব দেশে ক্রিকেট আসর বসে, ওইসব দেশের খেলার মাঠ, জুয়ারি এবং খেলায় অংশ নেয়া খেলোয়াড়দের উপর নজরদারি রাখে কর্তৃপক্ষ। এমনকি কখনো কখনো স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং গোয়েন্দা সংস্থার জালেও ধরা পড়ে আন্তর্জাতিক বুকিরা। আমরা এই কানেকশনে রাসেল, যে মূলত এরকম একটা ওয়েবসাইটের বাংলাদেশের সে এজেন্ট, বাংলাদেশের অংশটা সে দেখে, তার সাথে আরও 4 জন 5 জনকে আমরা অ্যারেস্ট করেছি
এবং ওরা যেসব জায়গা থেকে, যেসব প্ল্যাটফর্ম থেকে এই সব ডলার কেনে, তারপরে নেটলার আছে, স্ক্রিল আছে, এগুলো এরকম আরও অনেক গ্রুপ আছে। অর্থের অভাবে ছেলেকে স্কুলে ভর্তি করাতে পারছেন না এক পিতা, এমন গল্প আমাদের কাতর করে দিতে পারে। আমাদের চোখের সামনে ভেসে উঠতে পারে এক অসহায় বাবার চেহারা। কিন্তু সেই বাবাই যদি জমানো অর্থ বিনিয়োগ করেন ক্রিকেটের বাজিতে, তাহলে গল্পটা কতটা অমানবিক আর দায়িত্ব জ্ঞানহীন হতে পারে। মাঠে খেলে দুদল, কিন্তু এই দুদলের বাইরে তৃতীয় পক্ষ খেলে মাঠের বাইরে। পর্দার আড়ালের সেই খেলোয়াড়দের বলা হয় বাজিকর। এক একটি ম্যাচকে ঘিরে শত কোটি টাকার বাণিজ্যে নামে মাফিয়ারা। তাদের পাতা ফাঁদে পা দিয়ে কত মানুষ নিঃস্ব। বিশ্বকাপ ক্রিকেট, ফুটবল, জাতীয় লিগ, ইউরোপা, উয়েফা কিংবা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ অথবা বাংলাদেশ জাতীয় লিগ বিপিএল, এসব খেলায় বিনোদন খোঁজেন দর্শকরা। তবে এই খেলা এখন আর শুধু বিনোদনেরই মাধ্যম নয়, এমন এক একটি আসরকে অবৈধ আয়ের একটা উপলক্ষ বানিয়ে নিয়েছে কেউ কেউ। ক্রিকেট খেলার বাজিতে কতটা ক্ষয়ে গেছে যুব সমাজ? ক্রাইম ওয়াচ টিম অনুসন্ধানের ক্ষেত্র হিসেবে বেছে নেয় কেরানীগঞ্জকে। ছোট বড় শিল্প কারখানায় যেমন ঠাসা এই এলাকা, তেমনি মানুষের ভিড়ে স্বাভাবিকভাবে হাঁটা চলাও একটু কষ্টসাধ্য। দল ধরে ঘুরতে যাওয়া, একসাথে কাজ করা এবং একসাথে খেলাধুলা করা এই এলাকার যুব সমাজের একটা প্রবণতা। শুক্রবার ৪ঠা মার্চ এমনটি ধরা পড়ে ক্রাইম ওয়াচ টিমের ক্যামেরায়। এই গলি থেকে পাশের গলি, ক্রাইম ওয়াচ টিম বোঝার চেষ্টা করলো কারা সেই যুব সমাজ যারা দল ধরে মোবাইলের দিকে তাকিয়ে থাকে, কারা নিজেদের কষ্টে অর্জিত টাকা লগ্নি করে ক্রিকেটের বাজিতে। আঁকা বাঁকা পথ পাড়ি দিয়ে আমরা মুখোমুখি কয়েকজনের। উল্টো ওরাই আমাদের ভিডিও করা শুরু করলো, জানালো আমাদের ভিডিও করে টিকটক বানাবে। ওদের সাথে মিশলাম, পরে একে অন্যের ব্যাপারে তথ্য দেয়া শুরু করলো। জানালো খেলায় বাজি ধরা, জুয়াটা মামুলি ব্যাপার মাত্র। আপনারা কাকে টার্গেট করেন বা কে বেশি? দল টার্গেট করি। দল টার্গেট করেন, সেটা কিভাবে করেন? মানে মনে হয় বিশ্বাস এই দলটা জিতবো। বিশ্বাস আবার প্লেয়ার থাকে। তারপরে সে বাজিটা কিভাবে হয়? 50 বলে যদি রান্না লইতে আর তাহলে আমি মেরে গেছি আর দিয়ে দিছি টাকা। বাজিটাই যে একজনের সাথে একজনের হয়, যেরকম আপনি দল লইলেন, যেরকম খেলা চলতেছে, আপনি জিম্বাবু লইলেন, আমি বাংলাদেশ লইলাম, এইভাবে বাজি খেলা হয়, এইভাবে চলে খেলা। কত কত উঠে, কি কিভাবে প্রক্রিয়া? কত উঠে, যেরকম বাংলাদেশ বড় গেলে জিম্বাবুর সাথে 1000, 1000, 1500 টাকা উঠে, 1200 টাকা উঠে, এরকম। বাজিতে কেউ হারেন, কেউ বা জেতেন, এখন তাদের কাছে অনেকটাই নেশায় পরিণত হয়েছে। ধরে বয়ে থেকে গেলে একটা আশা, মনের বিশ্বাস জিতবো, তারপর আইরা গেলে ওটা কপাল খারাপ, আইরা গেছে। কোনটা ওই আইরা গেলে যেরকম পরবর্তী একটা খেলা আছে, ওই খেলা খেলি, যদি ওই খেলা হারি তো আল্লাহ মার, জিতলে ওটা পয়সা জায়গা। আইপিএলে কেউ যদি নাও নেয় একটা ম্যাচে নর্মালি 10,000, এর উপরে যার জিতুর যায় 15,000, 20,000, 25,000, 30,000, যে জিনকে জিতে নিতে পারে। ভালো লাগছে, আমি যেমন 10টা ম্যাচ খেলছি, 10টা ম্যাচ খেলে 10টাই জিতছি, 10টা তো মনে করেন আমার 1 লাখ টাকা হয়েছে, তাই আমি 1 লাখ টাকা কি মনে করেন এক ম্যাচই লাগাই দিচ্ছি, হইলে এই ম্যাচে আমার 2 লাখ হবে না, এই ম্যাচই যাবো, ক্লিকাই গেলে তো আমার জিতা টাকা যাবো, আমার চালান তো জিতাছে। এরকম পজিশনে খেলে কয়েকজন, যেমন আমরা খেলি এরকম পজিশন। সময় যতই গড়াচ্ছিল ততই সেখানে কথিত বড় ভাইদের সংখ্যা বাড়তে থাকে। খেলাটা কি? খেলা ওই যে আইপিএল, বিপিএল। হ্যাঁ হ্যাঁ, আমি খেললে মোটামুটি জিতি। ফুটবল আর কি আমি ভক্ত, আমি ক্রিকেট। বাজি খেলে 10,000, 20,000। ওই ফুটবলের সময় বাজি ধরেন? ফুটবলের সময় কেউ স্বীকার করছে, কেউ বা বাজির বিষয়টি চেপে যাচ্ছে। তবে ক্রাইম ওয়াচ টিমের কাছে এই এলাকার
অটোরিকশা চালক সাগরের আকুতি ঝরে পড়ছে আত্মদহনে। আমি 15 থেকে 20,000 টাকা হাতে দিয়েছি, আজ পর্যন্ত আমি জিততে পারিনি, সবাই আমি হারিয়ে গেছি। আবার আপনাকে আমার কিস্তি আছে, কিস্তি আমি দিতে পারি না, আমি বাসাতে বেরিয়ে যাই, আবার সময়তে বাজার টাকা আমি দিতে পারি না। তিনি জানান, বাজি ধরতে গিয়ে ছেলের স্কুলের ভর্তির টাকা পর্যন্ত খুইয়েছেন। 1 মাস ধরে 1000 টাকা হইলেই আমি রাস্তায় টাকা দেওয়া ভর্তি যাই, বুঝলে আমি নিজে খেলি বুয়া করে। তার জন্য আমার পোলারে আজকে 2 মাস ধরে পরীক্ষা দেবে না, আমার ছেলেই প্লাস পাইছে। সাগরের দাবি, তার এলাকার রাসেলের মাধ্যমে এই অন্ধকার জগতে পা বাড়িয়েছেন, কারণ অনলাইনের পথটা চিনিয়েছে রাসেলই। রাসেল ভাইয়ের লগে আমার ডায়াবেটিস, আমি হাঁটতে যাই এক এলাকায় লম্বা রুটে, তো রাসেল ভাই আমার প্রোগ্রাম দিল, ভাই যখন আপনি খেলেন তাহলে আমার লগে খেলেন, আমার লগে খেলেন, আমি আপনার টাকা পয়সা বুঝাই দেবো, টাকা পয়সার সমস্যার সমাধান হয় সব আমি বুঝবো, আর আপনার কোনো সমস্যা নেই, কোনো সমস্যা আমার তাই বলবেন, আমি টাকা পয়সা ভাই করে দিব। সাগরের দাবির সূত্র ধরে ক্রাইম ওয়াচ টিম রাসেলের সন্ধানে। কেরানীগঞ্জের পারগ্যান্ডারি এলাকার বাবুল হোসেন ও মইফুল দম্পতির ছেলে তোফায়েল ইসলাম রাসেল 4 মেয়ে সন্তানের মাঝে একমাত্র ছেলেকে আদরেই মানুষ করার চেষ্টা করছিলেন। সম্মান শ্রেণী পর্যন্ত লেখাপড়া করা রাসেল বন্ধুদের পাল্লায় পড়ে গোল্লায় গেছেন বলে মনে করে তার পরিবার। মানে ওই যে বন্ধু বান্ধবের সাথে ঘোরামেলা করছে, বন্ধুরা শিখাইছে, ও শিখছে বা শিখাইছে, যা করতে করছে সেটাই আমার একটু সিগারেট খানা তাহলে এগুলি শিখলো করতে ওইটা কইছে যে আর সেইগুলো মানুষের অভাব আছে বাবা, আমরা তো আর জানি না, এমন মানুষে কয় শুনি বন্ধু বান্ধবী, তাছাড়া আর কি হয়তো ওনাদের কোনো সঙ্গী থেকে এটা জানতে পারছে, সেখান থেকে হয়তো ওনারা শিখাইছে টিকাইছে, সেভাবে ও তো শিখছে বা ভালো দক্ষ হইতে পারছে, তার মাধ্যমে হয়তো কিছু করছে, এখন আমরা তো আর বলতে পারবো না। রাসেল অনলাইনে ব্যবসা করত এটি জানতেন তারা, কিন্তু অনলাইন জুয়ায় জড়িয়েছে রাসেল সেটি জানা ছিল না তার স্বজনদের। ভাইয়া তুমি কি কাজ করো, মাঝে মধ্যে জিজ্ঞেস করতাম, ও সবসময় আমাদের বুঝাইতো যে আমি ব্যবসা করি, অনলাইনে বিজনেস করি। কি বিজনেস করো কখনো জিজ্ঞেস করলে বলতো যে আমার বন্ধু আছে নিলাম, ওর সাথে পার্টনারে কাজ করি, এ ধরনের অজুহাত দেখাইতো। ক্রাইম ওয়াচ টিম রাসেলের বাড়ি থেকে বের হওয়ার সময় প্রবেশ পথে দেখা হয় তার বন্ধু নীরব হোসেনের সাথে। তার দাবি, অনলাইন জুয়া কোনো অপরাধ না হলেও রাসেলকে জড়ানো হচ্ছে ষড়যন্ত্র করে। ব্যাটিং যেটা আছে এটাকে আপনি কোনো অন্যায় মনে করছেন? না না, এটা অন্যায় না, এটা অন্যায় বানানো হয়েছে, অন্যায় বানানো হইতেছে। আপনি তো বলতেছেন যে জুয়া খেলাটা অন্যায় না। অন্যায় না, জুয়া তো ওই জুয়া না, আমরা ক্রিকেট মাঠে খেলে গেলে জুয়া হয়ে গেল, আমরা বাজি ধরে জুয়া হয়ে গেল। এমন কোনো লোক আছে এলাকার ভিতরে জুয়া তো আমি খেলে আপনিও খেলেন, তাহলে জুয়াটা অন্যায়? এটা তো জুয়া না, কি জুয়া? ক্রিকেট খেলতে পারে জুয়া হয়ে গেল? আমি একটা বাজি খেলে ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলে বাজি লাগে না? সেটার কথা সাকিবুল হাসানের বউ কি যায় না বাজি লাগাইতে মাঠে? যায় তো যায় কিনা? স্টেডিয়ামে যায় না? আমি যদি একটা ক্রিকেট খেলে বাজি খেলি, এটা আমার জুয়া হয়ে গেল, এটা আমি ক্রাইম করে ফেলালাম। এটাকেই তো অন্যায় বলছি। এটা তো তারা বলবে অন্যায়, বলবে তো। বাজি নামক জুয়ার ঘোড়ার লাগামটা বিলাতে তাদের এদেশীয় এজেন্ট কারা, কিভাবে হাজার হাজার কোটি টাকা পাচার হয়ে যাচ্ছে দেশের বাইরে। অনলাইন বেটিং এখন আর কোনো ছেলে খেলা নয়, আন্তর্জাতিক মাফিয়ারা নিয়োগ দিয়েছে তাদের এদেশীয় এজেন্ট। তাদের প্রলোভনে পড়ে কত যুবক নিঃস্ব, সেই জুয়ার টাকা কিভাবে চলে যাচ্ছে ভার্চুয়াল কারেন্সি হয়ে দেশের বাইরে। পাড়া মহল্লায়, চায়ের দোকানে, ক্লাবে কিংবা রিকশার গ্যারেজে বসে একসাথে খেলা দেখার চল বহু পুরানো। 4 ছক্কার সময় উল্লাসে ফেটে আনন্দ ভাগাভাগি করা যায়। শনিবার বিকেলে বাংলাদেশ আফগানিস্তানের মধ্যকার টি-20 ম্যাচ চলার সময় ক্রাইম ওয়াচ টিম খেলা দেখতে যায় কেরানীগঞ্জের পারগ্যান্ডারিয়া এলাকায়। আগের দিন পরিচয় হয়েছিল শাকিলের সাথে, তিনি পথ দেখিয়ে নিয়ে গেলেন। আগে থেকেই অটোরিকশার গ্যারেজে বসে খেলা দেখছিলেন কয়েকজন, আমরাও বসলাম খেলা দেখতে।
পরিচয় হলো ফরহাদ নামের একজনের সাথে। তিনিও অটোরিকশা চালক। ব্যাটারি বিক্রির 12,000 টাকা বাজি ধরেছেন বাংলাদেশের পক্ষে। ব্যাটারি বেচা যেই টাকা পাইছে ওরা বাংলাদেশ 12,000। আচ্ছা, তাহলে ধরছেন কিভাবে, কি ধরছেন বলেন তো? বাংলাদেশের পক্ষে ধরছেন, কিন্তু এখন কি বুঝতেছেন? পুরা খারাপ লক্ষণ। আমি তো পুরা হারিয়ে গেছি। এখন ব্যাটারি আবার টাকা দাঁড় করে আনতে হবে, ব্যাটারি আবার নতুন করে আনতে হবে, তারপরে গাড়িতে লাগাইতে হবে। কিভাবে বাজি ধরা হয়, কে কত বাজি ধরলো? ফোনের মাধ্যমে আলোচনা হয়, যেরকম বেস্ট রান 20 ওভারে কত রান লইবেন আপনি, এইভাবে একটা বাজি খেলে 20 ওভারে রান লয়। তারপরে ধরেন পুরা ওভার শেষ মানে কয়টা উইকেট নিবেন আপনি, পুরা এইভাবে মানে অনেক কিছু বাজি চলে। যার যেটা খুশি ওটা বাজি খেলে, যেরকম প্লেয়ার লয় বাজি খেলে, এরকম আর কি। খেলার নিয়ম একটা হারছি আর একটা দিচ্ছি। ওই সময় তো মনে করে আগে দল একটা লেছি, একটা জায়গায় দুইটা লেছি, দুইটা লইলে একটা হারছি একটা দিচ্ছি সমান সমান। পরে মনে করে একটা রান বাজি লেছি, 5টা লইলে 2টা দিচ্ছি, 3টা দিচ্ছি, 2টা হারছি। আপনি কত জিতছেন বৃহস্পতিবারে? আমি কমে দিচ্ছি, আমি 2000 জিতা গেছি বড় বাইতে, আর আইনি 3টা বাজি খেলছিলাম। যেরকম পাওয়ার প্লে খেলছিলাম একটা, মোট রান খেলছি একটা, দল খেলছি 3টা খেলছি, 3টাই জিতছি, হারি না একটা। পাড়া মহল্লার এই বাজির টাকা জমা হয় এলাকার এক বড় ভাইয়ের কাছে। তবে তার পরিচয় প্রকাশ করতে চাইলেন না শাকিল। জানালেন খেলা শেষ হওয়ার সাথে সাথে সেই টাকা চলে যায় প্রতিদ্বন্দ্বী বিজয়ীর হাতে। আমার প্রতিপক্ষ বাসায় আসেনি, বাসায় খেলা দেখতো। প্রতিপক্ষ আইবো, আরো পরে আইবো, নিয়ে আইবো, খেলা দেখবো। এর বাইরে অ্যাপসের মাধ্যমেও চলে বেটিং। আন্তর্জাতিকভাবে পরিচিত Bet365 এবং 9 উইকেট সহ বহু মাধ্যমে খেলার আগেই বাজি ধরা হয়। কখনো দলের হয়ে বাজি ছাড়ে বুকিরা, কখনো খেলোয়াড়ের পক্ষে। বাজি হয় বলে বলে, কোন বোলার কত ওভারের কত বলের সময় নো বল করবে তাও আগাম জানিয়ে দেয় স্পট ফিক্সিংয়ে জড়িতরা। আর এসব তথ্য ছড়িয়ে দেয় আন্তর্জাতিক বাজিকরদের এশীয় এজেন্টরা। সেরকমই একটি চক্রকে শনাক্ত করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। যারা এই গ্যাম্বলিংটা চালায় তারা ইভেন ইফ রিকোয়ার দে উইল কন্ট্যাক্ট টু দি প্লেয়ার অ্যান্ড দে কন্ট্রোল দি প্লে। গেম কন্ট্রোল করে তারা যদি প্লেয়ারকে বলে যে একটা তোমার এটা জিতলে প্রাইজ মানি, ধরেন সে প্রাইজ মানি আমরা ধরে নিলাম সে 2 কোটি টাকা, ওরা বলে ঠিক আছে তুমি জিতলে তো 2 কোটি পাবা, তুমি যদি হারো ইউ উইল হ্যাভ 5 crores। তখন তারা প্লেয়ারের সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করে, যার জন্য দেখবেন আমাদের প্লেয়াররা যখন বিভিন্ন জায়গায় যায় আমরাও আই রাখি, বাইরে প্লেয়াররা আসলে আমরাও আই রাখি যাতে গেম সেটিং না হয়। এই গেম যেগুলো করে এগুলো কিন্তু এভাবেই করে, এবং এই সময় তখন ওরা আবার ওদের ওয়েবসাইটের মাধ্যমে বিভিন্ন জায়গায় ছড়িয়ে দিয়ে ওরা হয়তো 50 কোটি টাকা লাভ করলো, প্লেয়ারকে হয়তো 5 কোটি টাকা দিয়ে দিল। প্লেয়ার জিতলে 2 কোটি পেতো, হারলে 5 কোটি পেলো। বেটিংয়ের সিস্টেমটা হলো যখন আইপিএল বিপিএল এই ধরনের খেলাগুলি চলে তখন ওভার প্রতি বা খেলা জিতার এগুলিকে নিয়ে তারা জুয়া বাজি ধরে। যেমন একটি ওভারে কতগুলি রান হবে, যে 6 রান হলো বা এই ওভারে ছক্কা হবে কিনা, এই টাইপের বাজি ধরে 1:3 পিবিওর একটা বাজি রাখে। যেমন যদি জিতে তাহলে 3 গুণ বেশি সে পিবিও ফেরত পাবে, টাকা ফেরত পাবে। আমরা যাদের ধরেছি এবং তার কাছ থেকে আমরা 24 জনের নাম পেয়েছি এবং সবাইকে সে এই বাইং সেলিং করে ডলার দেওয়া এবং নেওয়া ব্যাপারে সে সাহায্য করে, যেটা ওই যে ভার্চুয়াল কয়েন বলে বা সেলিংয়ের যে মাধ্যমটা। এবং সে আমাদের 2 জনের নাম বলেছে, স্যার অলরেডি একজনের নাম বলেছে, সে বলছে আমি তাদের দেখি নাই, বাট তারা এই নামে পরিচালিত, মোস্ট প্রবাবলি হয়তো দেশের বাইরেও থাকতে পারে। বাট আমরা আরেকজনকে পেয়েছি যার অবস্থানটা লোকেশন আমরা চিহ্নিত করতে পারছি। আমরা সম্ভবত তাকে ধরলে আমরা চিন্তা করতেছি রাসেলের চেয়ে আরেকটু বড় মাপের সে। এই কর্মকর্তারা বলছেন বাজির অর্থ দেশীয় মুদ্রায় লেনদেন হলেও তা দেশের বাইরে পাচার হয়ে যায় সফট কারেন্সি হয়ে, যা ক্রিপ্টোকারেন্সি নামে পরিচিত। ফ্রিল্যান্সিং এর যে সফট কারেন্সি এটা বাংলাদেশ ব্যাংকে আসছে এবং প্রণোদনাও পাচ্ছে।
এখন দেখেন সেইটাকে কিন্তু কিনে নিয়ে যাচ্ছে এরা, এবং টাকা পাচারের, বাংলাদেশি এত কষ্টের টাকা পাচারের জন্য তারা এই ফ্রিল্যান্সিং এর যে সব কারেন্সি এটাকে ব্যবহার করছে। যে জায়গাটা আমরা কাজ করছি, যেটা বন্ধ করতে চেষ্টা করছি, সেটা হচ্ছে আমাদের টাকা বাইরে বেরিয়ে যাওয়াটা। এত কষ্টের ফরেন কারেন্সি যদি এরকমভাবে চলে যায়, এবং এটা তো একটা না, আমি আগেই বলেছি যে এরকম প্রায় শতাধিক প্ল্যাটফর্ম আছে, এখানে প্রতিদিন অন্তত এই যে প্ল্যাটফর্ম আমরা ধরলাম, এখানে 6000+ লোক প্রতি রাতে লগ ইন হয়, কানেক্টেড থাকে। সেখানে 60-70 লাখ টাকা হচ্ছে দি মিনিমাম চেঞ্জ। যদি অনেকে বেশি খেলে, এটা ধরেন 1 কোটি টাকা হয়তো রাতে লেনদেন হয়। তো আপনি যদি এরকম 100টা প্ল্যাটফর্ম থাকে, তাহলে 100 কোটি টাকা প্রতি রাতে কিন্তু চলে যাচ্ছে। তাহলে আপনি হিসাব করেন যে বছরে কত যায়। শুধু যে এর আর্থিক ক্ষতি আছে তা না, এর কিন্তু এডিকশন আছে, এর সামাজিক ক্ষতি আছে। সেই ডলার করে কি বাইং করে দেয়। সাপোজ আমি খেলবো, খেলে আমি যখন ওই আমার পাসওয়ার্ড নিয়ে ওই ওয়েবসাইটে ঢুকি, তখন আমি একটা ম্যাচ চলতেছে, আমি চাচ্ছি যে এখানে $4 ইনভেস্ট করব। তো ঠিক আছে, সে আমাকে ডলারটা কিনে দেয়। কিনে দিলে আমি কী করি, তাকে আমি নিজে পারবো না, ওকে দিবে। $4 দিলে বলা যায় যে স্যার যেটা বললো যে 100 টাকা করে দিতে হবে, ডলারের মূল্য 82 টাকা, তখন সে ওই বাকি টাকাটা সে নেয়। এবং এই ডলার সেল করার ক্ষেত্রেও ঠিক তারই হেল্প লাগে। কোন মাধ্যমে কিভাবে হাজার কোটি টাকা পাচার করছে জুয়ারিরা, সেই সূত্রের সন্ধান চলছে বলে জানান এই গোয়েন্দা কর্মকর্তারা। আজকে একজন সিএনজি পোলার পেলেন, ওনার মতন যদি 10,000 পোলার পান, উনি যদি 1000 করে 10,000 টাকা দেয়, অর্থাৎ প্রতি আমাদের কতগুলো ডলার চলে যাচ্ছে। তো উনি একদম প্রান্তিক লেভেলের খেলোয়াড়। এবং আরও উপর রুবেল নামে একটা ছেলে আছে, যে ছেলেকে সে বললো, স্যার আমি 1 সপ্তাহে 18 লক্ষ টাকা আসছি। আমি প্রচারণার মাধ্যমে সচেতনতা সৃষ্টি করতে হবে সব লেভেলে। আর আমরা যারা এনফোর্সার্স আছি, আমরা তো সজাগ আছি, আমরা চেষ্টা করব যাতে এই জিনিসগুলো সামনে না যায়, বা যারা জড়িত আছে তাদেরকে আইনের আওতায় আনতে। ইভেন বিদেশে যারা আছে, যারা এই ওয়েবগুলো হোস্ট করে, আমরা চেষ্টা করব তাদেরকেও আইনের আওতায় নিয়ে আসতে। আর ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি বলছে, তারাও অনলাইনে বেটিং পরিচালনাকারী 2 মাস্টার এজেন্টকে ধরেছে। ধরা হয়েছে তাদের আরও এক সহযোগীকে। ইনভেস্টিগেশনে দেখা যাচ্ছে রাশিয়া, মালয়েশিয়া এবং ভারত থেকে এই অ্যাডমিনটি পরিচালনা করে এই অনলাইন বেটিংয়ের ডোমেনটি। আর ডোমেনের অ্যাডমিন যে তার দেশেই সেখানে সুপার এজেন্ট তাদের নিকট যে কারেন্সিটি বিক্রি করে, এই কারেন্সিটি ভার্চুয়াল কারেন্সি। অনলাইন বেটিংয়ের ক্ষেত্রে এই কারেন্সিকে বলা হয় PBU। এই PBUটি সুপার এজেন্টের নিকট বিক্রি করে। সুপার এজেন্ট যারা ওই দেশের থেকে, তারা আমাদের দেশে যারা কাজ করে তাদেরকে বলা হয় মাস্টার এজেন্ট, যারা ব্যাপক সংখ্যক এই PBU ক্রয় করে সুপার এজেন্ট নিকট থেকে। এই মাস্টার এজেন্ট লোকাল এজেন্টের কাছে বিক্রি করে, এবং লোকাল এজেন্টরা তখন গেমারদের নিকট এই PBU বিক্রি করে এই অনলাইন গেমিংগুলি চলতে থাকে, বেটিং। এই PBUটির রেটটা এমন হয় যে যদি সুপার এজেন্ট মাস্টার এজেন্টের নিকট একটি PBU 60 টাকায় যদি বিক্রি করে, মাস্টার এজেন্ট হয়তো এটি লোকাল এজেন্ট বা গেমারদের নিকট 100 টাকা বা কখনো কখনো 150-150 টাকায় বিক্রি করে। তরিকুল ইসলাম বাবু, রানা হামিদ ও সুমন মিয়া জিজ্ঞাসাবাদে গোয়েন্দাদের জানিয়েছে, পলাতক সাথী আক্তার সহ অজ্ঞাতনামা আরও 50 থেকে 60 জন অনলাইন বেটিং সাইট পরিচালনা করছিল। যারা এই সম্পূর্ণ প্রক্রিয়ার সাথে জড়িত জুয়ার, সেটা লোকাল এজেন্ট থেকে আরম্ভ করে মাস্টার এজেন্ট যারা বাংলাদেশে থাকে এবং বিদেশে যারা সুপার এজেন্ট বা অ্যাডমিন থাকে, তারা সবাই লাভবান হচ্ছে। আমাদের যে 3 জন আসামি আমরা গ্রেপ্তার করেছি, তরিকুল, রানা এবং সুমন মিয়া, তারা একদম অল্প টাকা পুঁজি করে এখন তারা গাড়ি বাড়ি সব কিছুর মালিক হয়ে গেছে। অর্থাৎ যারা এই জুয়া পরিচালনা করে তারা প্রচণ্ড লাভবান হয়ে যাচ্ছে এবং আর্থিকভাবে লাভবান হচ্ছে। কিন্তু আমরা এমন কোনো লোক পাই নাই যে বাজি ধরে খেলে যে তারা গাড়ি বাড়ির মালিক হয়েছে। যাদের গ্রেপ্তার করা হয়েছে তারা টাকার বিনিময়ে এজেন্ট হয়েছে, তারপর তারা আবার লাখ লাখ টাকা নিয়ে সাব এজেন্ট নিয়োগ দিয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে দেখেছি যে তারা প্রায় বছর খানিক ধরেই নাকি তারা চালছে, বিভিন্ন সময় বিভিন্ন যখন বন্ধ হয়ে যায় আরেকটা লিঙ্কে চলে যায়। তো এদের যে এখন পর্যন্ত দেখা যাচ্ছে যে তারা 20-30 কোটি টাকা ইতিমধ্যে পাচার করে ফেলেছে। তো এই অ্যামাউন্টটা যদি একটি দল এরকম যদি সবাইকে নেয়, তাহলে এটা হিউজ পরিমাণ টাকাই এই বাজি ধরে দেশের বাইরে চলে যাচ্ছে।
দর্শক, খেলাধুলার মতো বিনোদন মাধ্যমকে যারা অবৈধ অর্থ উপার্জনের হাতিয়ারে পরিণত করেছে তারা অপরাধী। সুতরাং অপরাধ সম্পর্কে সচেতন থাকুন, অপরকে সচেতন করুন। ক্রাইম ওয়াচের শেষ প্রান্তে আমরা। অপরাধের তথ্য দিন, আপনার পরিচয় গোপন রেখে ক্রাইম ওয়াচ টিম হাজির হবে আপনার দেখানো পথে। মুখোশ খুলব অপরাধীদের। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা প্রযোজক ক্রাইম ওয়াচ, এনটিভি, বিএসসি ভবন 102, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। পুনরায় অনুষ্ঠানটি দেখতে ভিজিট করুন www.ntvbd.com এই ঠিকানায়। আর এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। এবার বিদায় নেবার পালা। সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন। অপরাধ ও তার শেষ পরিণতি জানতে দেখুন ক্রাইম ওয়াচ।